দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনের প্রাণহানি। হতাহতদের সবার বাড়ি কুমিল্লার ১৪ গ্রাম। মনোনয়নে কক্সবাজারে পুরাতনদের উপরেই ভরসা বিএনপির। ৪ আসনের ৩টিতেই প্রার্থীরা সব সাবেক এমপি মন্ত্রী, বঞ্চিত এক নেতার সমর্থকদের বিক্ষোভ। ভয়াবহ আগুনে পুড়ল খাগড়াছড়ির মহালছড়ি বাজারের ১৮টি দোকান। পানির উৎস না থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এখানে যে সমস্যাটা হচ্ছে সবচেয়ে আশেপাশে কোনো পানি নেই। আমরা দুটা রিজার্ভার পেয়েছি, এই রিজার্ভারগুলো দিয়ে আমরা পাম্প বসিয়ে এখানে আগুন নির্বাপনে কাজ করেছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। তাদের বাড়ি কুমিল্লার ১৪ গ্রামে। মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। মাইক্রোবাসে করে পরিবারের সবাই কুমিল্লার ১৪ গ্রাম থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এখানে একটা মার্সা আর একটা নোহা অ্যাক্সিডেন্ট হতে দেখছিলাম। অনেক নোহা গাড়ির যাত্রী আহত হয়েছে। ৩ জন বাইরে পড়ে যায়, গাড়ির বাইরে ছিটকে যায়। 2 জন ছিল মাঝখানে বসা মহিলা, আর 3 জন, 2টা পুরুষ, একটা বাচ্চা। টোটালি 8 জনের মধ্যে 5 জন নিহত হয়। মাইক্রোবাসে থাকা 8 জনের সবাইকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরা হলেন 62 বছর বয়সী রুমেনা বেগম রুমি, তার মেয়ে সাদিয়া, পুত্রবধূ ফারজানা ও তার বোন ফারহানা এবং তাদের মা রিজওয়ানা। আহত অপর 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। যে বাচ্চাটা ছিল ওটা সামনে চিটে পড়ছিল, একদম গাড়ির সাথে একদমই লেগে গেছে। দেখছি এখানে গাড়ি পড়ে রয়েছে আর কি, দুইটাই। তো আবার হাইওয়ান আইসা উঠায় নিয়ে গেছে, লাশগুলোও নিয়ে গেছে। নিহত রুমির ছেলে মনির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে ঢাকায় কর্মরত। খবর পেয়ে ঘটনাস্থলে এলে তার আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। গতকালকে রাতে আমার আম্মার সাথে, আমার ছোট বোনের সাথে আমার শেষ কথা হয়। আমার একটা বেবি হয়েছে, আমার বেবির বয়স এখনো 3 মাস হয় নাই। তো আমার মা আমার বেবিটাকে দেখতে পারেনি আর কি। আমার জীবন, আমার ফ্যামিলিটা আজকে এক মিনিটের মধ্যে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছেন, পৃথিবীতে আর নাই। নিহতদের সবার বাড়ি কুমিল্লার 14 গ্রামের ফাল্গুনকারায়। এক পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। তারা কক্সবাজার রওনা হয়েছে। রওনার থেকে তারা এখান থেকে বোঝা গেছে যে তারা চকরিয়ার জায়গাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে দৌড় দিয়ে গেলাম, চাচাকে নিলাম, খোঁজখবর নিয়ে ফোনে খোঁজখবর নিচ্ছি। তখন শুনলাম যে অ্যাক্সিডেন্টটা আপনার মার্সা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর কি। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, আমরা কক্সবাজারের খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, কি অবস্থা এখন সেখানকার? হ্যাঁ লোপা, হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। আমরা যতটুকু জানি শেষ পর্যায়ে। আমি এখনো পর্যন্ত কক্সবাজারের চকরিয়ার যে মালুমঘাট এলাকায় মালুমঘাট পুলিশ ফাঁড়িতে রয়েছি, হাইওয়ে পুলিশ ফাঁড়িতে। তাকে একটু করে দেখাতে চাই যে গাড়িটা সড়ক দুর্ঘটনায় একেবারে ধুমড়ে মুচড়ে গেছে। এই মাইক্রো নোহা গাড়িটিতেই মূলত তারা 8 জন কুমিল্লা থেকে তারা
কক্সবাজার আসছিলেন। এরই মধ্যে কক্সবাজারে আসার পথে আজকে যে দুলহাজারা ইউনিয়নের হাঁসের দিঘির এলাকা হলেও এটি হচ্ছে দুলহাজারা ইউনিয়নেই পড়েছে। এখানে একটু বেশ কিছু বাঁক রয়েছে, ওই বাঁকেই মূলত দুর্ঘটনাটি ঘটে। এই মার্সা বাসটি তো প্রত্যক্ষদর্শীরা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এমন সময় হঠাৎ করে দেখতে পায় তারা নোহা গাড়িটি উল্টো পাশে চলে আসে, অর্থাৎ যে পাশ দিয়ে মার্সা গাড়িটি আসতেছিল ওই পাশে চলে আসাতে তৎক্ষণাৎ দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এটির সাথে জোরে একেবারে ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার সাথে সাথে নোহা গাড়িতে যারা ছিল সেখান থেকে 3 জন ছিটকে পড়ে এবং তৎক্ষণাৎ স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর 5 জনের মৃত্যু নিশ্চিত হয় এবং গাড়িতে মোট 8 জন ছিলেন, 8 জনের মধ্যে 3 জনের অবস্থা এখনো গুরুতর। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আর হচ্ছে পরিবারের স্বজনদের মধ্যে ছেলে এসেছেন, যে রোমেনা হক মারা গেছেন, তার ছেলে এসেছেন, তিনি এসে তাদের পরিবারের যারা আছেন মরদেহগুলো তিনি তার কাছে হস্তান্তর করা হবে। তিনি বুঝে এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে পুরনো মুখের উপর ভরসা রেখেছে বিএনপি। জেলার 4টি আসনের মধ্যে 3টিতে ঘোষিত প্রার্থীর সবাই সাবেক মন্ত্রী এমপি। নতুন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাদের ভাগ্যে শিকে ছেড়েনি এবারও। উখিয়া টেকনাফে মনোনয়ন বঞ্চিত এক নেতার কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছে। অপর আসন এখনও ফাঁকা। কক্সবাজার 1 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের প্রার্থিতা নিশ্চিত ছিল আগে থেকেই। বাকি 3 আসন ঘিরে ছিল আগ্রহ। শেষমেশ সেখানেও পুরনো মুখের জয় জয়কার। কক্সবাজার 3 আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার 4 আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান চৌধুরী। দুজনেই আগেও সংসদ সদস্য হয়েছেন। অবাধ ও নিরপেক্ষ হিসাবে জাতীয় নির্বাচনটা হোক এবং সবাই যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে। হাউস টু হাউস যাওয়া, তারপরে উঠান বৈঠক করবে, সকলের সাথে কন্ট্যাক্ট করবে, মহিলাদের সাথে আমরা অলরেডি কাজ করে যাচ্ছি। তবে মহেশখালী কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার 2 আসনে এখনও প্রার্থী দেয়নি বিএনপি। সেখানে জোটের কেউ নাকি দলের প্রার্থী মনোনয়ন পাচ্ছেন, সেদিকে নজর নেতাকর্মীদের। গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে যাচ্ছি। আমরা তরুণ সমাজকে উজ্জীবিত করব আগামী নির্বাচনে ধানের শেষে পক্ষে রায় দেওয়ার জন্য। আমরা সিঙ্গাপুরে পরিণত করার যে স্বপ্ন আমাদের সালাউদ্দিন ভাই দেখেছেন, তার বাস্তবতা আমরা তুলে ধরছি। প্রার্থী ঘোষণা করায় নির্বাচনের প্রস্তুতি গ্রহণে সুবিধা হবে বলে মনে করছেন দলটির নেতারা। প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডে আমরাভাবে মেসেজ দেওয়া হয়েছে। মোটামুটি সাংগঠনিক কার্যক্রম অনেকটা গোছানো শেষ হয়ে গেছে। আগামী দিনের কাদল ভাইকে আমরা বিপুল বোর্ডে নেতা কর্মীদের সমন্বয়ে আমরা যেভাবে কাজ করছি, সাবেক বর্তমান সকল স্তরের নেতৃবৃন্দরা প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য মাঠে ময়দানে কাজ করতে শুরু করে দিয়েছেন। এক পক্ষ খুশি হলেও আরেক পক্ষ হতাশ। উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল্লাহকে মনোনয়ন না দেয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা। 2008 সালের নির্বাচনে কক্সবাজারের 4টি আসনের 3টিতে জেতে বিএনপির প্রার্থীরা। 2014 এবং 2023 সালে নির্বাচনে অংশ নেয়নি। 2018 সালে 4টি আসনে প্রার্থী দিলেও হারেন সবাই। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ। খাগড়াছড়ির মহালছড়ি বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে 18টি দোকান। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও 5টি। সর্বস্ব হারিয়ে অনেকটা নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরা। উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় 45 কিলোমিটার দূর থেকে আসতে হয় 2টি ইউনিট। তার উপর পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।
মহালছড়ি উপজেলার মূল বাজারে মধ্যরাতে হঠাৎ লাগা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। এ সময় সব দোকানপাট বন্ধ ছিল। খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ী, শ্রমিক সহ সবাই। পরে সেনাবাহিনীর মহালছড়ি জোনের সেনা সদস্যরা এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তার আগে বৃষ্টি শুরু হওয়ায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা স্থানীয়দের। আমরা শুনতে পাই 12টার দিকে মহালছড়ি বাজারে বজ্রপাতে আগুনের সৃষ্টি হয়। বড় বড় খানার মারতেছে, সিঁড়ির মধ্যে বসে রয়েছে। আরে দেখি দেখি বাবা কিরে বলতে মানে মাঝখানে আগুনটা আসলে মূলত লাগছে কালারিং থেকে। আর এখানে সবচেয়ে বেশি অবদান হচ্ছে মহালছড়ি এলাকার যুব সমাজ, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস। আগুনে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিক্স, কাপড়, মুদি ও স্বর্ণের 18টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও 5টি দোকান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। এই উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে বলে দাবি স্থানীয়দের। আমার মুদিমালের আমার সব কিছু পুড়ে গেছে। আমার দোকানে একটা মালও যাই করতে পারি। 18টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। ব্যবসায়ীদের এত ক্ষয়ক্ষতির পরও, এত তদবির করার পরও একটা ফায়ার সার্ভিস কেন হচ্ছে না এটা আমরা আদৌ জানি না। মহালছড়ি বাজার বিগত আরও 5-6 বার আগুন ধরে সব দোকানপাট পুড়ে গেছে, শুধু একটা ফায়ার সার্ভিসের অভাবে। ফায়ার সার্ভিস কর্মীদের দাবি, একে তো পাহাড়ি সরু রাস্তা আর প্রবল বৃষ্টি, তার উপর ঘটনাস্থলে পানির উৎস না থাকায় কাজে বেগ পেতে হয়। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিনি ওয়াটার ট্যাঙ্কার এবং মাটি ট্যাঙ্কার, আমাদের যে মিনি ওয়াটার ট্যাঙ্কারটা আছে সেটাকে আমরা ব্যাক করাই। এখানে যে সমস্যাটা হচ্ছে সবচেয়ে আশেপাশে কোনো পানি নেই। আমরা দুটো রিজার্ভার পেয়েছি, এই রিজার্ভারগুলো দিয়ে আমরা পাম্প বসিয়ে এখানে আগুন নির্বাপনে কাজ করেছি। গত সপ্তাহে লোকজন এসেও দেখে গেছে, আমরা বিকল্প একটি জায়গার ব্যবস্থা করেছি। এটা যদি আমরা প্রস্তাব পাঠাতে পারি, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই সার্ভিস মহালছড়িতে নির্মিত হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। রাঙামাটিতে নানা অনিয়মের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে জেলার বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চলে এই অভিযান। দুদক কর্মকর্তারা জানান, ওষুধ প্রদানে অনিয়ম ও স্বাস্থ্য সেবা থেকে স্থানীয়দের বঞ্চিত করা সহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতাও মিলেছে। এদিকে আইমাছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পায় দুদক টিম। তদন্তে পাওয়া নথি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানান দুদকের সহকারী পরিচালক। নারী শ্রমিকদেরকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রামে এক কারখানার কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন ভুক্তভোগী 2 শ্রমিক। নগরের পাঁচলাইশে দ্বিতীয় শ্রম আদালতে এই মামলা দায়ের করেন ভিজুয়াল নিট ওয়ার্কস লিমিটেডের 2 নারী শ্রমিক। এ সময়ে কারখানার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কর্মকর্তাদের আসামি করা হয়। বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, যৌন হয়রানির শিকার 2 নারী শ্রমিক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগী 2 জনকে চাকরিচ্যুত করে। বান্দরবানে মহাপিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হলো শুভ কঠিন চিবর দানোৎসব। সকালে 3 পার্বত্য জেলার পারমিপূর্ণ বৌদ্ধ ভিক্ষুকুল বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে সমবেত হয়ে মহাপিণ্ডচারণে বের হন। এ সময় তারা পুরো শহর প্রদক্ষিণ করেন এবং মারমা, বড়ুয়া, চাকমা, খেয়াং, তঞ্চঙ্গা ও চাকসহ সব সম্প্রদায়ের ভক্তকুল ও দায়ক দায়িকারা পুণ্য লাভের আশায় শুকনো দানোৎ সামগ্রী দান করেন। পরে বিকেলে সহস্রাধিক পারমিপূর্ণ বৌদ্ধ ভিক্ষুদের শীল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রবারণা পূর্ণিমা তিথির পর দিন থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত কঠিন চিবরদান পালন করা হয়ে থাকে। চট্টগ্রাম প্রেস ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে নির্বাচন উপলক্ষে সেমিনারে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা তার কাছে যাচ্ছি। সুমন, বিএনপি নেতারা কি বলছেন? নির্বাচন বিষয়ে নেতাকর্মীদের কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা তারা?
লোপা মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ এই সেমিনারের আয়োজন করেছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি প্রধান অতিথি হিসেবে আছেন। তিনি শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের জবাব দিয়েছেন। তখন তিনি বিএনপি ক্ষমতায় গেলে তাদের কি ধরনের পরিকল্পনা, তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। সেই সাথে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্রদল কর্মীরা রয়েছেন, তারা প্রধান অতিথি সহ এখানে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদেরকে প্রশ্ন করেছিলেন যে সামনে বিএনপি আসলে তারা যে নির্বাচিত হলে কিভাবে আসলে তারা দল পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবে, সেই বিষয়টির খোলামেলা উত্তর দিয়েছেন। তিনি তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন, বলেছেন যারা তরুণ সমাজে রয়েছেন তাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেই বিষয়টি নিয়ে বিএনপির পরিকল্পনা রয়েছে। বিদেশি যে বিনিয়োগ সেটিকে কিভাবে আকৃষ্ট করা যায়, দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই বিষয়গুলো করেছেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে একটি ষড়যন্ত্র চলছে, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। একই সাথে ধানের শীষের পক্ষে যাতে তরুণরা ভোট দেয় সেই বিষয়টি এখানে নিশ্চিত করেছেন। যদিও বা আপনি জানেন লোপা এই সেমিনারটি হচ্ছে আমার প্রথম ভোট ও আগামী বাংলাদেশ শীর্ষক এই সেমিনার। সেই সেমিনারে মূলত আসলে তরুণদের ভোট যাতে ধানের শীষে দেয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য এই সেমিনার করা হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন করেছেন, যারা অতিথি ছিলেন তারাও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিন। সব মিলিয়ে আমির খসরু মাহমুদ সহ যারা এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি রয়েছেন তারা তারুণ্যের পক্ষের ভোটটি যাতে ধানের শীষে হয় এবং তারেক রহমানের যে ভীষণ সেটি আসলে এখানে তুলে ধরেছেন। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সমন্বয় সভা চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। আমরা এবার তার কাছে যাচ্ছি। জোবায়েদ, এনসিপি নেতারা কি বলছেন আর এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন? এনসিপির যে আজকের প্রোগ্রামটা হয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটাকে গতিশীল করার জন্য তাদের আজকের এই সমন্বয় সভা। এখানে এখন এনসিপির চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক যিনি হাসনাত আব্দুল্লাহ তিনি আছেন। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ সব অঞ্চলেরই যারা এখানে নেতাকর্মীরা আছেন এনসিপির তারা এসেছেন। শহীদ পরিবাররা আছেন। এখানে কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে কিভাবে তারা সাংগঠনিক যে কার্যক্রমগুলো সেগুলো তারা গতিশীল করতে পারেন, নির্বাচনে তাদের কিরকম কার্যক্রম থাকবে এবং পাশাপাশি এনসিপির কার্যক্রমগুলোকে আরো শক্তিশালী করতে সাধারণ মানুষেরা কি বলছেন, সাধারণ মানুষ তাদের কাছে কি চায় এটাও তারা জানতে চান এবং সেজন্য আজকের এই সভা। হাসনাত আব্দুল্লাহ এখন কথা শুনছেন, যারা এখানে আছেন নেতাকর্মী, পাশাপাশি যারা দর্শকরা এসেছেন, যারা এনসিপির বাইরের যারা আছেন তাদের কথা শুনছেন এবং এই কথাগুলো শোনার পর তিনি মঞ্চে যেহেতু আছেন তিনি কথা বলবেন, সে প্রশ্ন উত্তর দিবেন, পাশাপাশি তার কিছু দিক নির্দেশনমূলক কার্যক্রম যেগুলো আছে সেগুলোর প্রতি তিনি এই জায়গায় আজকে আলোকপাত করবেন এমনটা আশা করা হচ্ছে। এবং এখানে আমরা যে জায়গাটায় আছি চট্টগ্রামের লালখান বাজার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখানে একেবারে এনসিপি সহ অন্যান্য যে সকল ছাত্র জমা একেবারে বলতে গেলে যে ভিড়ের তারা সবাই হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জন্য অপেক্ষা করছেন। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় অর্থ সহায়তা করেছে ইনার হুইল ক্লাব অব শান্তিনগর। নগরীর বায়েজিদ আরেফিন নগরে সাজিনাজ হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়। থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান উদ্যোক্তারা। পাশাপাশি মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব শান্তিনগরের চেয়ারম্যান মুশায়েলা করিম এবং সাজিনাজ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।